50 বছর আগে সেই বাগান বাড়ির একটা ঘরে হঠাৎই একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। হঠাৎই দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। ঘাটের উপর শুয়ে রয়েছে এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাতও আছে, পাও আছে, কিন্তু তার কাঁধের উপরে মুন্ডু নেই। আমার কাছে মাছ ধরতে যা হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা ওই মেঘরুদ্র আকাশের তলায় নীল সরোবরের পাশে সবুজ সবুজের ঝিলমিলি দেখতে, বাতাসের গান শুনতে আমার বড় ভালো লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে আমি ছুটি। সন্তোষ আমাকে খবর দিল তাদের দেশে নাকি এক পুকুর আছে, যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েইনি এবং মাছ আছে হাজার হাজার। আমি তাকে বললুম, বলো কি হে, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী যে সে কি গোরা বৈষ্ণব? সঙ্গে সঙ্গে সন্তোষ আমাকে উত্তর দিল, আহা না না, তার ঠিক উল্টো, তারা গোরা শাক্ত। ও তা ছিপের এমন অপমান কেন বলো দেখি? সন্তোষ আমাকে বলল, মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? আমি বললাম, রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বছর, তাতে মাছও আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছই ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করে না। অথচ কি যে সে যে ভয় কেউ জানেই না। আমি সন্তোষকে জিজ্ঞাসা করলাম, তা তোমাদের দেশের পুকুরটাও ওই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি ভাবে জবাব না দিয়ে বলল, আগে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম হলো কি ওই রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একটা বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটা ঘরে হঠাৎই একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারখানা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ সেই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কিসের? সন্তোষ আবার মুখ খুলল। সে বলল, সে সময় থেকে ওই বাগানে কেউ বাস করে না, তার পুকুরে কেউ মাছ ধরে না। তবে সেখানে 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছে, আজ তাদের পূজা হয়, আর সেজন্যই বাগান পুকুর আর বাড়িখানির সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারী সন্ধ্যার পরে সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন, বলা যায় পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, তা সন্তোষ, তোমাদের অপদেবতার ভয়টয় আছে নাকি ওখানে? সন্তোষ বলল, তাও ঠিক জানি না, এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসব কান পাতি না, আর বিশ্বাসও তেমন করি না। তবে শুনেছি যে সেখানে এমন কোনো মূর্তিবান আতঙ্ক আছে যার নাম নাকি উচ্চারণ করে নিষেধ। হ্যাঁ, ছাড়ো তো যত বাজে কথা। বুঝছই তো, গ্রাম জায়গা, সেখানে ভূত প্রেত দৈত্য দানব তো থাকবেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতেও কি মাছ ধরা নিষেধ? আরে না না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসে অনুমতি আনতে পারি। ইচ্ছা থাকলে গ্রামের আরো অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত,
কিন্তু কারুর সে ইচ্ছা হয়নি। সকলেই নাকি বিশ্বাস করে ওই পুকুরে মাছ ধরতে যাওয়া একেবারে নিরাপদ নয়। আমি তখনই আনন্দের সঙ্গে সন্তোষকে বললাম, সন্তোষ, তুমি তোমার তাহলে এই জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জন বাস করেও আসবো। বলো কি, নির্জন বাস? কেন? প্রথমত যদি বলি তাহলে আমি তোমাদের গ্রামের ওই কুসংস্কার ভাঙতে চাই। দ্বিতীয়ত রহস্যময় বাড়ি, এমন বাড়ি আমি ভালোবাসি। আর তৃতীয়ত এই শহরের গুঞ্জন আমার মোটেই ভালো লাগছে না, ছুটি কাটাতে চাই আর কি। সন্তোষ বলল, আরে বাহ, বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতোই ছিলেন, না হলে এমন ধনী লোক এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করবেন কেন? বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই, চারিধারে ধু ধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু এই বাগানখানি যে একসময় চমৎকার ছিল বহুকাল পরেও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার অবশ্য একটা কারণও আছে। মন্দিরবাসী দেবতারই সব মায়া, নিত্য পুজোতে তার এই জল ব্যবহার হয়। শুনলাম বাড়িখানিও নাকি রুদ্রনারায়ণের আগে যেমন ছিল ঠিক এখনই তেমনই আছে। বর্তমান জমিদার তার পিতামহের এই প্রিয় ভবনটিকে অতি সযত্নে এখনো রেখেছেন। সবকিছু দেখে শুনে আমি সন্তোষকে বললাম, বুঝলে সন্তোষ, এ বাড়িতে ভূতের তো কোনো লক্ষণই নেই গো। দোতলার ওই কোণের ঘরটি দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা আশ্রয় নেব। সন্তোষ মাথা নেড়ে বলল, আহা, একদমই অসম্ভব। ওই ঘরেই তো রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। ও ঘর তালা বন্ধ, কারো প্রবেশের অধিকারই নেই। আমি বললাম, তা বেশ, তাহলে পাশের ঘরেই হোক না, ওখানে পেলেও দুঃখিত হব না। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাগানের পাশের মন্দির থেকে বেজে উঠল সন্ধ্যার সেই শঙ্খধ্বনি। তার পর মুহূর্তেই চারিদিকে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। একটা কুকুরের ডাক পর্যন্ত শোনা যায় না কোথাও। বারান্দার ওপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভেতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখি বুঝলুম পূজারী। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ একদম বিস্ফারিত। তাদের মনের ভাব দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কি মশাইরা, অবাক হয়ে কি দেখছেন? পূজারী বলল, আপনি কে? আমি জমিদার বাবুর অতিথি। অতিথি এই বাড়িতে? হ্যাঁ মশাই, সেই রকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বলল না। তারা 3 জনেই একবার পরস্পরের দিকে চেয়ে হন হন করে বেরিয়ে গেল। গ্রামের কোনো চাকর বাকর আমাদের সঙ্গে থাকতে একদমই রাজি হয়নি। কাজেই সন্তোষী নিজের হাতে রান্নার আয়োজন করল। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেওয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেড়া চলা আলনা, আর ছিল একটা প্রকাণ্ড আলমারি। প্রত্যেকটা জিনিসই ময়লা। আমরা ঘরে বসে 2 জনে মিলে মাছ ধরা নিয়ে কথাবার্তা বলছি। দূর থেকে সেই পুকুরটিকে দেখেই আমি বুঝেছিলাম আমাদের মতো মানুষের কাছে পুকুর হচ্ছে একদম স্বপ্ন স্বর্গ। একদম ঠিক তেমনই যেমন হচ্ছে সেই ফেলো টোপ আর তোলো মাছ। মনের আনন্দে এমনই সব আলোচনা করছি।
এমন সময় নিচে হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, এ কি, রাত 12:30 বেজে 2 মিনিট। আমিও বললাম, তাই নাকি? আমরা তখনই উঠবার উপক্রম করছি শুতে যাবার জন্য, হঠাৎই পাশের ঘর থেকে এলো একটা অদ্ভুত শব্দ। মেঝের ওপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের দিকে এগিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালা বন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুমই নেই। আমি সন্তোষকে বললাম, তুমি বললে এ বাড়িতে আর কেউ নেই, তবে এমন শব্দ কে করলো? হতভম্ব হয়ে আমরা দুজনেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে আবার দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। তার 8 মিনিট পরেই সিঁড়ির উপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচে দিকে নেমে যাচ্ছে। শব্দখানা খুব উচ্চ, সাধারণ মানুষের চলাফেরা নয়। আমরা বুঝলাম যে এ কোনো মাতাল বা অন্ধ। সন্তোষ বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে, চলো তো দেখে আসি। এরপরে যা ঘটল সমস্ত ঘটনাটাই একদম বায়োস্কোপের ছবির মতো দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতে বন্ধ করে তবে ওপরে গিয়েছি। বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যে যার ভেতর বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। আকাশে পূর্ণিমার চাঁদ রয়েছে, কাজেই চারিদিকে পরিষ্কার সব দেখা যাচ্ছে। আমরা দুজনে খুব অবাক হয়ে গেলাম, এরই মধ্যে সে নেমে গেল কোথায়? আমরা দুজনাই এই দিক ওই দিক চাইতে চাইতে হঠাৎই নজর পড়ল পুকুরের দিকে। জীর্ণ ঘাট, হাত কয়েক তফাৎ খালি। জলের ওপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জলটা যেন ছটফট করছে, চারিদিকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। আমরা দুজনই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালুম। প্রথমটার কিছুই দেখতে পেলুম না, তারপর আচমকিতভাবে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে হাত তুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। আমি তখনই দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভেতরে। ক্রমে আমার বুকের উপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি যাওয়া সম্ভবই নয়। সে ব্যাকুল দুখানা হাত তখনও জেগে আছে জলের ওপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। দুখানা হাত সঙ্গে সঙ্গে তলিয়ে গেল। ভাবলাম লোকটা বোধহয় একেবারে তলিয়েই গেল। আমি তখন বোকার মতো সেই জলের মধ্যে দাঁড়িয়ে চারিদিকে দেখছি। হঠাৎই দেখি হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকে ধরবার চেষ্টা করে চলেছে। আমার হাতে লাঠি ছিল, তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচন্ড টান। সেই ভীষণ টান আমি সামলাতে পারলাম না। অনেকটা জলের ভেতরে আমি চলে গেলাম, একদম গলার ওপরে জল গিয়ে পৌঁছলো আমার। নিজের প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছি, ঠিক এমন সময় পেছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপরে দিয়ে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অপর প্রান্ত ধরে উঠে এলো একটা মনুষ্য মূর্তি। মূর্তিটা তখন ঘাটের উপরে ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার ওপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তে বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল।
সে প্রচন্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। তারপরেই স্তম্ভিত নেত্রে আমি দেখলুম ঘাটের ওপর শুয়ে রয়েছে এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাতও আছে, পাও আছে, কিন্তু তার কাঁধের উপরে মুন্ডু নেই। সে হচ্ছে মুন্ডুহীন দেহ। এখানে শেষ করছি আজকের এই গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।